আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, নৈশভোজ চলাকালে গুলির শব্দ ঘিরে হোয়াইট হাউসে আতঙ্ক, ট্রাম্পের ওপর হামলার চেষ্টা। এরপরেই জানিয়ে দিব, ট্রাম্পের ওপর হামলার মাস্টারমাইন্ড আটক, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। তারপরেই জানিয়ে দেব, শেষ হয়ে গিয়েছে আমেরিকার অস্ত্র, ইরানের শেষ আঘাত সহ্য করার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে 200 যুদ্ধবিমান দিয়েই হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অভিজাত নৈশভোজ মুহূর্তেই পরিণত হল আতঙ্কের দৃশ্যে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুর মানুষদের মিলনমেলা, সেই অনুষ্ঠানেই হঠাৎ গুলির মতো বিকট শব্দে থমকে যায় সবকিছু। শুরু হয় দৌড়ঝাঁপ, চিৎকার আর প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। শনিবার 25 এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে চলছিল জমজমাট আয়োজন। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। চারদিকে আলোঝলমল পরিবেশ, ক্যামেরার ফ্ল্যাশ আর করতালির মধ্যেই আচমকা বাইরে থেকে ভেসে আসে গুলির মতো তীব্র শব্দ। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। আতঙ্কে অনেক অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ আবার চিৎকার করে বলতে থাকেন, নিচে থাকুন। ভিডিও ফুটেজে দেখা যায় ট্রাম্প নিজেও দ্রুত মঞ্চের পেছনে সরে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হল রুম জুড়ে নেমে আসে ভয়ারও নীরবতা, যার ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্কের চাপা গুঞ্জন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ঠিক তখনই দ্রুত সক্রিয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রিসেন্ট সার্ভিস। সশস্ত্র সদস্যরা ঝড়ের গতিতে ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। ভোজকক্ষের চারপাশ ঘিরে ফেলে ভারী অস্ত্রে সজ্জিত কাউন্টার অ্যাসল্ট টিম। মুহূর্তেই এলাকা পরিণত হয় এক কঠোর নিরাপত্তা বলয়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যেও তারা অন্তত 5 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন বলে ধারণা করছেন। কেউ কেউ বারুদের গন্ধ পাওয়ার কথাও জানিয়েছেন। এমনকি কিছু নিরাপত্তা কর্মীকে গুলি করা হয়েছে বলে চিৎকার করতে শোনা যায়, যা আতঙ্ককে আরও বাড়িয়ে তোলে। এ সময় অনেক অতিথিকে মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়, আর নিরাপত্তা সদস্যরা টেবিল চেয়ার ডিঙিয়ে একজন সন্দেহভাজনকে সরিয়ে নিচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে সে নিহত হয়েছে নাকি জীবিত অবস্থায় ধরা পড়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ঘটনার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, তিনি, তার পরিবার এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সবাই নিরাপদে আছেন। দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসাও করেন তিনি। কয়েক মিনিটের সেই ভয়াবহ আতঙ্ক পুরো অনুষ্ঠানকে স্তব্ধ করে দেয়। পরে আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেন। তবে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত আয়োজনেও কি বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসিতে তখন উৎসবের আমেজ। মার্কিন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিকদের বহুল আলোচিত মিলন মেলা, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলছিল পুরোদমে। তবে সেই আনন্দঘন মুহূর্তেই রূপ নেয় চরম আতঙ্কে, যখন অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ভেসে আসে গুলির বিকট শব্দ। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার চরম ঝুঁকির মুখে মুহূর্তের মধ্যে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ডিনারের সময় বাইরে গুলির শব্দ শোনা গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অন্তত 5 থেকে 8 রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানোনিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ অন্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, বয়স 31 বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তবে সিএনএনের বরাতে জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনিন ফিরো জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এ সময় স্থানীয় মেয়র মিউরেল বাউজার ও পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। এছাড়াও সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হামলার লক্ষ্য সম্ভবত তিনি নিজেই ছিলেন। তবে এটি কোনো বড় সংগঠিত হামলা নয়, বরং একজন একক হামলাকারীর কাজ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে ধারণা তার। বর্তমানে ঘটনাটি তদন্তনাধীন রয়েছে এবং সন্দেহভাজনের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওয়াশিংটনের আকাশে তখন ঝড়ের আগমনের আভাস ছিল। ক্যাপিটাল হিলের চূড়ায় উড়তে থাকা পতাকাটি যেন একটি অশরীরী নিঃশ্বাসে বারবার কেঁপে উঠছে। সেদিন ছিল 25 এপ্রিল 2026। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালার বাইরে তাকিয়েছিলেন। তার চোখের সামনে পটোম্যাক নদী স্থির হয়েছিল, যেন সেও অপেক্ষা করছে কোনো এক ভয়াবহ ঘণ্টার। কিন্তু ট্রাম্পের মাথার ভেতর তখন অন্য এক যুদ্ধ। তিনি ফিরে যাচ্ছেন 1973 সালে, যে বছর আমেরিকার কংগ্রেস প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা খর্ব করে দিয়েছিল। ভিয়েতনামের জঙ্গলে 20 বছর রক্ত দিয়ে লেখা সেই ইতিহাস আজবার জেগে উঠেছে। সেদিন কংগ্রেস পাশ করেছিল ওয়ার পাওয়ার রেজলিউশন। সেই আইনের ভাষায় লেখা আছে, কোনো প্রেসিডেন্ট 60 দিনের বেশি দেশের বিরুদ্ধে নিজের একক সিদ্ধান্তে যুদ্ধ চালাতে পারবেন না। 60 দিন শেষে কংগ্রেসের অনুমতি লাগবেই। ট্রাম্পের হাতের ঘড়িটার দিকে তাকালেন। 28 ফেব্রুয়ারি, যেদিন ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু হয়েছিল ইসরায়েলকে নিয়ে। সেই হিসেবে আজ 25 এপ্রিল, মানে 50 দিন পার, হাতে মাত্র 10 দিন। আর 10 দিন পর 60 দিনের ঘড়িতে যখন কাঁটা স্পর্শ করবে জুনের 1 তারিখটা, ওই দিন শেষ। তারপর ট্রাম্পের কণ্ঠে কোনো বাক্য বের হলো না। সে তারপর এই দৃশ্যটা কল্পনা করতে চাননি, কিন্তু কল্পনা করতে বাধ্য হচ্ছিলেন, কারণ এই যুদ্ধে তাকে দেয়া সেই 10 দিনের ভেতর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিসাইল ভাণ্ডারের প্রায় 2 বছরের উৎপাদন শেষ। পেট্রিয়ট মিসাইলের হিসেব নিলেন মনে মনে। গত 1 মাসে 1200টিরও বেশি ব্যয় হয়েছে, অথচ গোটা 2025 সালে উৎপাদন হয়েছে মাত্র 600টি। তাহলে চীনের মুখোমুখি হলে ট্রাম্প কপালের ঘাম মুছলেন। নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনটা সকালেই পড়েছিলেন। ইরানের চেয়ে চীনের সামর্থ্য 10 থেকে 15 গুণ বেশি, ফায়ার পাওয়ার, মিসাইল সক্ষমতা, সবকিছু। আর যুক্তরাষ্ট্রের মিসাইল স্টকপাইল প্রায় শেষ। 1960-এর দশক যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ভিয়েতনামের যুদ্ধ শুরু করে দেয়। সেই যুদ্ধ চলে প্রায় 20 বছর। রেইন ফরেস্টে লুকিয়ে থাকা গেরিলাদের বিরুদ্ধে B-52 বোমারু বিমান থেকে এজেন্ট অরেঞ্জ ছড়ানো, মাইলাই গণহত্যা, সাইগনের পতন, সব মিলিয়ে ভিয়েতনাম আমেরিকার জন্য এক কালো অধ্যায়। 58,000 মার্কিন সেনা নিহত, লাখ লাখ ভিয়েতনামী নিহত, আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে। আর সবচেয়ে বড় কথা, এক প্রেসিডেন্টের উন্মাদনার ফলে পুরো দেশ ধ্বংসের মুখে পড়েছিল। ভিয়েতনামে সে আঘাত এখনও কাটেনি। আর সেই আঘাত থেকেই জন্ম নেয় 1973 সালের ওয়ার পাওয়ার রেজলিউশন। ইউএস কংগ্রেস পাশ করে এই আইন, যেখানে স্পষ্ট বলা আছে, একজন প্রেসিডেন্ট 60 দিনের বেশি কোনো দেশের বিরুদ্ধে নিজস্ব একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারবেন না। যুদ্ধ শুরু করার 5 থেকে 6 দিনের মধ্যেই ইউএস কংগ্রেসকে জানাতে হবে। কংগ্রেস অনুমতি না দিলে সেনা প্রত্যাহার বাধ্যতামূলক। এই আইন ছিল কংগ্রেসের প্রেসিডেন্টের উন্মাদনা নিয়ন্ত্রণের এক চাবিকাঠি। কোনো প্রেসিডেন্ট যেন আর ভিয়েতনামের মতো যুদ্ধে পুরো দেশকে জড়াতে না পারেন, সেই সতর্কতা। আজ ডোনাল্ড ট্রাম্প সেই আইনের মুখোমুখি। গত 28 ফেব্রুয়ারি তিনি ইরানে হামলা শুরু করেন, পরে আনুষ্ঠানিকভাবে ইউএস কংগ্রেসকে অবহিত করেন। আগামী 1 মে তার এই স্পেশাল ক্ষমতার 1 মাস পূর্ণ হবে। হাতে রয়েছে আর মাত্র 30 দিন। 1 জুনের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে হবে ট্রাম্পকে। আর যদি তা না করতে পারেন, তাহলে ইউএস কংগ্রেসকে জানাতে হবে কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবশ্যক। কংগ্রেস অনুমতি দিলেই কেবল মিশন অব্যাহত থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি আর 30 দিনে শেষ করা সম্ভব? ইরান কি এত সহজে হার মানবে? আর যদি যুদ্ধ শেষ না হয়, তাহলে ট্রাম্পের কি হবে? একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প নিজের তৈরি ফাঁদে আটকা পড়েছেন। তিনি হয় 30 দিনের মধ্যে ইরানকে নত করতে পারবেন, যা প্রায় অসম্ভব। পরমাণু শক্তি ব্যবহার করেই কি ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কৌশল সাজাচ্ছে যুক্তরাষ্ট্র? হঠাৎ 2 শতাধিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করে কী বার্তা দিতে চাইছে মার্কিন সামরিক বাহিনী? তাহলে কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযানেই জড়াচ্ছে যুক্তরাষ্ট্র? 23 বছর আগের ইতিহাসের কি আবারও পুনরাবৃত্তি হতে চলেছে? 2003 সালে ইরাকে অভিযান চালানোর সময় মধ্যপ্রাচ্যে একই ধরনের সমরাষ্ট্রের উপস্থিতি দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে চাপ তৈরি করতে 3টি বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 15,000 সেনা। প্রশ্ন হল, যুদ্ধের এই উত্তাপ কি এবার স্থলেও গড়াতে চলেছে?
ইরানের প্রতিরোধমূলক হামলা ঠিক কেমন হতে যাচ্ছে? যুদ্ধের ময়দানে কি আবারও উত্তাপ ছড়াতে চলেছে যুক্তরাষ্ট্র? কারণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়েছে মার্কিন প্রশাসনের, যার ফলে দুই দেশের মাঝে পুনরায় সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে তার আগ্রাসী মন্তব্যে সম্প্রতি বলেছিলেন, ইরানের বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা সহ দেশটির বেসামরিক খাতকে পুরোপুরি ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি সম্প্রতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে ইসরায়েল, এমনটি জানিয়ে দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের সকল লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেল আবিব। কিন্তু ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে কী ধরনের প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী? শুধুমাত্র ইরানকে বাঘে আনার জন্য যুক্তরাষ্ট্র যেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সাজিয়েছে। পরমাণু শক্তি চালিত ৩টি বিমানবাহী রণতরীকে এরই মাঝে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক জলসীমায় নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যা ২০০৩ সালের ইরাক অভিযানের পর সর্বোচ্চ সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ২৪ এপ্রিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আরফর্ড বিমানবাহী রণতরীর পাশাপাশি ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ রণতরীও মধ্যপ্রাচ্যে এসেছে। ৩টি বিমানবাহী রণতরীর সাথে এই বহরে রয়েছে ১২টি যুদ্ধজাহাজ, ২০০টিরও বেশি যুদ্ধবিমান এবং কমপক্ষে ১৫,০০০ মার্কিন সেনা।